সেটি হলো বিএনপিতে কি রুচি ও নেতৃত্বের দুর্ভিক্ষ চলছে? আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমে এই প্রশ্নটির জবাব খোঁজার চেষ্টা করি। 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপিকে গঠন করে, তিনি গোটা বাংলাদেশকে চষে বেরিয়েছেন সবচেয়ে ট্যালেন্টেড, ডাইনামিক, মেধাবী, যোগ্য লোকদেরকে বিএনপিতে নিয়ে এসেছিলেন এবং তাদের মাধ্যমে একটা চৌকুশ বিএনপি গঠন করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটিতে যারা ছিল তাদের অন্যতম ছিল বিচারপতি আব্দুল সত্তার সাহেব, ব্যারিস্টার আব্দুল সালামের মতো লোকেরা, এম এ মতিনের মতো লোকেরা ছিল মীর শওকত আলী, তারপরে ছিলেন বি চৌধুরীর মতো লোকেরা। হোয়াট অ্যামেজিং কম্বিনেশন! ঠিক তারই ধারাবাহিকতা কিন্তু বেগম খালেদা জিয়াও রেখেছিলেন। খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্বে আসেন, তিনিও কিন্তু সবচেয়ে ডাইনামিক লোকদেরকে নিয়ে বিএনপিতে নিয়ে এসেছিলেন এবং বিএনপি গঠন করেছিলেন। তার সময়কার মধ্যে তার সময়ে সবচেয়ে যারা উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তাই যেমন ছিল ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, যে মাত্র গত কয়েকদিন আগে মারা গেলেন। তারপর ছিল ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো লোকেরা, এম সাইফুর রহমানের মতো লোকেরা, ডক্টর ওসমান ফারুক, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার, মোশাররফ হোসেনের মতো ডাইনামিক লিডারশিপে নিয়ে এসেছিলেন। তাদের মাধ্যমে একটা চৌকুশ বিএনপি উপহার দিয়েছিলেন। কিন্তু যখন এই বিএনপির নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে যাওয়া শুরু করলো এবং তখন থেকে কেন জানি বিএনপির ডাইনামিক, চৌকুশ, এলিকুয়েন্ট এবং ভালো যে কম্পিটেন্ট লিডারশিপ এন্ড পার্সোনালিটিকে খরা দেখা যাচ্ছে। যেমন আমরা যদি আপনারা নিশ্চয়ই অনেকে জেনে থাকেন যে জনাব তারেক রহমান লন্ডনে যখন গত 17টি বছর ছিল, তার আশেপাশে কিন্তু কখনো ভালো, শিক্ষিত, মেধাবী, চৌকুশ, সমাজের গ্রহণযোগ্য লোকেরকে আনাগোনা ছিল না। রাদার দেন তার আশেপাশে ছিল বকে যাওয়া এবং সমাজে বিকৃত এবং সমাজে নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত এমন ধরনের লোকেরা কিন্তু বিএনপির আশেপাশে জনাব তারেক রহমানের আশেপাশে ছিল। নিশ্চয়ই আপনারা চাঁপাই নবাবগঞ্জের বিএনপির সাবেক এমপি পাপিয়ার কথা নিশ্চয়ই মনে রয়েছে। পাপিয়া ঠিক এভাবেই বলেছিলেন যে জনাব তারেক রহমানের রুচির কোনো পরিবর্তন হলো না, সে মেধাবী যোগ্যদেরকে মূল্যায়ন করতে পারলো না। থাক, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আমরা আজকে আলোচনা করি যে আসলে যে এই যে গতকালকে প্রধানমন্ত্রী সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় জনাব রাশেদ খানকে নিয়োগ দেওয়া হলো, যে নিয়োগ, এই নিয়োগটা নিয়ে আসলে আজকে আমরা দু একটি কথা বলবো। সর্বপ্রথম আমরা একটু দেখে নিই বাংলাদেশে কি রাজনৈতিক সহকারী অর্থাৎ সচিব পদমর্যাদা এই ধরনের একটা পোস্ট বিগত সময় ছিল কিনা। আমি অন্তত দেখে নিই, আপনারা দেখেছেন কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। নাকি এই পজিশনটা, এই পদটাকে পারপাসলি তৈরি করা হলো। এবং এই যে রাশেদ খান কে আমরা একটু পরে আসবো। এই রাশেদেরকে পিছনে প্রতি মাসে খরচ হতো প্রায় 2 লক্ষ টাকার উপরে। শুধু 73,000 টাকা বেতন, তারপরে ভাতা পাবে, গাড়ির তেল খরচ পাবে, ইত্যাদি ইত্যাদি। এই টাকাগুলো কোথা থেকে আসবে? এই টাকাগুলো তো সব জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের একটি নৈতিকতা বিবর্জিত ব্যক্তিত্ব রাশেদের জন্য কি জনগণ এই টাকা খরচ করবে? রাশেদের আসলে এমন কি যোগ্যতা রয়েছে যার কারণে তাকে রাজনৈতিক সহকারী, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রীকে রাজনৈতিক বিষয়ে উপদেশ দিবেন, তার সাথে সফর করবেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমরা উন্নত বিশ্বে দেখি প্রাইম মিনিস্টার বা মিনিস্টারদের অনেক সময় থাকে, সহকারী থাকে, পিএস থাকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে। তারা অত্যন্ত মেধাবী, যোগ্য, শিক্ষিত, চৌকুশ হয়ে থাকে, তারা অ্যালিকুয়েন্ট হয়ে থাকে, অ্যাডভোকেট হয়ে থাকে। তারা এ ধরনের লোকদেরকে তাদেরকে নিয়োগ দেওয়া হয় তথ্যপাত্র রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য। কিন্তু রাশেদ কি সেই মানদণ্ডে পড়ে? হ্যাঁ, রাশেদ 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে। এই রাশেদ এবং নুরুরা কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট এবং তারা কিন্তু আওয়ামী লীগ এবং সাবেক স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে তাদের মহরম ছিল। এরকম অসংখ্য ভিডিও এবং কথাবার্তা তারা আপনারা সবাই দেখেছেন। তাহলে রাশেদকে কেন এই পদটা দেওয়া হলো? কেবল কি রাশেদকে খুশি করার জন্য? তাহলে রাশেদকে কেন খুশি করতে হবে? ঝিনাইদহ 4 আসন থেকে রাশেদকে বিএনপির
টিকিটে নির্বাচন করেছিলেন এবং সে তার একটি নির্বাচনী প্রচারণা অথবা কোনো একটা টক শোতে বলেছিলেন যে এটা জনাব তারেক রহমানের দায়িত্ব হবে তাকে নির্বাচিত করা এবং তার এলাকায় ঝিনাইদহ 4 আসনের জনসভায় উপস্থিত হওয়া তিনি বলেছিলেন। কিন্তু জনাব তারেক রহমান ঝিনাইদহের সেখানে যায়নি। তাহলে সে কি জনাব তারেক রহমান কি রাশেদের সেই বক্তব্যটাকে এস্টাবলিশ করার জন্য, তাকে খুশি করার জন্যই কি তাকে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো? তাহলে রাশেদের কি গুণ? রাশেদের একমাত্র রাশেদ কিন্তু সেখানে ফেল করেছে। কার কাছে ফেল করেছে? জামাতের এমপির কাছে ফেল করেছে এবং তার অবস্থান ছিল 3 নম্বর। বিএনপির টিকিটে নির্বাচন করে এই বিএনপি যেখানে একেবারে জয় জয়কার অবস্থার বলে মানে তারা ক্লেম করে, এমন অবস্থায় সে 3 নম্বর হয়েছে। তাহলে বুঝেন তার রাজনৈতিক অবস্থা এলাকাতে কেমন ছিল। সে রাজনৈতিকভাবে সে তার এলাকায় মিটিং পর্যন্ত করতে যায়নি, কারণ ওখানে বিএনপির যে একটা ক্যান্ডিডেট ছিল সে অত্যন্ত চৌকুশ এবং এস্টাবলিশড, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। আজ হঠাৎ করে সুযোগের জন্য এই রাশেদকে সেই অঞ্চলটা ছেড়ে দেওয়া হবে, তারা সেটা মেনে নিতে পারেনি। সেখানে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে রাশেদ, এখনো পর্যন্ত নিজের এলাকায় ঠিক মতো যেতে পারেনি। তাহলে রাশেদকে কেন এই রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ দিতে হলো? তাকে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়ার একমাত্র কারণ আমি যেটা মনে করতে পারি, চিন্তা করি, সেটা হচ্ছে সে নির্বাচনে ফেল করার পরে, জামাতের ক্যান্ডিডেটের কাছে নির্বাচনে ফেল করার পরে সে জামাতের পিছনে শুধু বিষেধাগার, মিথ্যা, উদ্ভ্রান্ত, উদ্ভট তথ্য উপাত্ত দিয়ে শুধু মিথ্যা বিষেধাগার এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে কিছু টকশোতে যায়। এবং রাশেদের তো আসলে কোনো পেশা নেই, টকশো করে, টকশো এটাই হচ্ছে তার রাজনীতি আর টকশো, এছাড়া রাশেদের কোনো পেশা নেই। তাহলে এই রাশেদকে শুধুকে যে নিয়োগ দেওয়া হলো, এটা কি পারপাসলি নাকি স্পেশালি তাকে পারপাসলি কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে? আচ্ছা, যদি সত্যিকার অর্থেই প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে নিয়োগ দিতেই হয়, তাহলে বিএনপি থেকে আর যোগ্য ভালো নেতৃত্ব ছিল না, ভালো লোক, যিনি সমাজে গ্রহণযোগ্য এমন লোক ছিল না? কেন রাশেদকে নিয়োগ দিতে হবে? রাশেদ এবং নুরুদেরকে কেন নিয়োগ দিতে হলো? এই নুরু কিন্তু সেই নুরু, আপনাদের নিশ্চয়ই মনে আছে, গণ অধিকার পরিষদে ছেড়ে সে বিএনপি থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছে। এবং এই নুরু হচ্ছে সেই নুরুকে যে ইসরায়েলের এক গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিক মেহেদি সেফাদির সাথে পর্যন্ত দেখা করেছে এবং সে কথা গোটা বাংলাদেশের সহ শুরু করে পৃথিবীর সব দেশে এই নুরুকে বিকাশ নূর হিসেবে চেনে। আর এই বিকাশ নূরের অন্যতম সহযোগী এবং ডান হাত হচ্ছে রাশেদ। এই রাশেদ নির্বাচিত হওয়ার পরেই কিন্তু, নির্বাচিত হওয়ার আগেই ফেব্রুয়ারি মাসে মানুষের কাছ থেকে সে টাকা পয়সা নিয়েছিল রাজনৈতিক সুবিধা এবং চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে। তার দুর্নীতির কথা কিন্তু কম বেশি সবাই জানে এবং ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে তারা বিচার চেয়েছে এবং তার দুর্নীতির অভিযোগ তুলেছে। আমরা যদি দু একজনের কথা বলি, 2026 সালে যে সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে যে রাসেল আহমেদ নামক এক ব্যক্তির কাছ থেকে সে 32 লক্ষ টাকা নিয়েছে, সে শুধু চাকরি দিবে এবং রাজনৈতিক সুবিধা দিবে বলে। আমিনুল ইসলামের কাছ থেকে সে 5 লক্ষ টাকা নিয়েছে, রাজনৈতিক সুবিধা দিবে বলে, চাকরি দিবে বলে। আবার জোহরা বেগমের নিকটে থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, চাকরি দিবে বলে। এগুলো নিয়েছিল সে সবাইকে, সে নির্বাচিত হওয়ার পূর্বে, এবং তারা কিন্তু সকলেই জনসম্মুখে সাংবাদিক সম্মেলন করে তাদের এই অভিযোগগুলো তুলে ধরেছে রাশেদের বিরুদ্ধে। রাশেদের অন্যতম গুণ হচ্ছে জামাতের বিষেধাগার করা, জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো এবং সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, আর চাটামি করা, গোলামি করা। সে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে চাটামি করেছে তারই পুরস্কার স্বরূপ হতে পারে এই পদ। এটাই যদি তার একমাত্র যোগ্যতা হয়, তাহলে আগামী কয়েকদিন পর আপনি যদি দেখেন আম জনতা পার্টির তারেককে যে এখন নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে নেমেছে শুধুমাত্র জামাতের বিরোধিতা করার জন্য, প্রপাগান্ডা ছড়ানোর জন্য, তাহলে এই তারেকও কিন্তু আবার এই রাশেদের মতো নতুন একটা পদ পাবে। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে রাজনৈতিক গুণগত পরিবর্তন এবং পলিসি মেকিং, পলিসি বেসড রাজনীতি করতে চাই, তাহলে রাশেদ তারেকদের মতো লোকদেরকে কখনোই
তাদেরকে তাদেরকে কখনো রাজনীতিতে যে এভাবে মানে স্পেসে দেয়া, তাদেরকে সামনে নিয়ে আসা, তাদের চাটানি পুরস্কৃত করা ঠিক হবে না। তারেক রহমান আশা করি এটা বুঝবেন এবং আপনারা আগামী কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যে এই যে রাশেদ, সে তার রাজনৈতিক সহকারী এই পদকে বাগিয়ে কি পরিমাণ অন্যায় দুর্নীতি করে সময় বলে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা বলছেন। সালাম।